হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা নিশ্চয়ই অপেক্ষা করছেন মে জুন মাসে সবজি চাষের ভিডিও দেখার জন্য। হ্যাঁ ভিউয়ার্স, আজকে দেখাবো মে ও জুন মাসে কোন কোন সবজি আপনি খুব সহজে চাষাবাদ করতে পারবেন এবং কোন কোন সার প্রয়োগ করবেন যাতে করে সবজি চাষে বেশ ভালো পরিমাণ ফলন পাওয়া যায়, এবং কোন কৌশল ব্যবহার করবেন এবং কোন সার ব্যবহার করলে সেখানে খুব কম খরচ হবে। তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। এছাড়াও আজকের ভিডিওতে বিশেষ করে মরিচ চাষের ব্যাপারে আপনারা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। এছাড়াও অন্যান্য সবজির মধ্যে বেশ কিছু টিপস জানতে পারবেন। বিশেষ করে মিষ্টি কুমড়া চাষ করছেন তাদের জন্য তো রয়েছেই, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টিপস দেখাবো এবং কিছু গুরুত্বপূর্ণ হ্যাকস শিখিয়ে দেব, যেগুলো ফলো করলে আপনারা অবশ্যই যে কোনো সবজি চাষে বেশ লাভবান হবেন। এজন্য অবশ্যই আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে, যাতে করে আপনারা অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারবেন। চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। শুরুতে আসছে মিষ্টি কুমড়া চাষ। আপনারা দেরি না করে মে জুন মাসে মিষ্টি কুমড়া চাষের পরিকল্পনা করতে পারেন। মিষ্টি কুমড়া কিন্তু এখনকারই সবজি, অর্থাৎ এই সময় আপনারা মিষ্টি কুমড়া চারা তৈরি করে যদি চাষাবাদ শুরু করেন, দেখবেন মিষ্টি কুমড়া গাছে বেশ ভালো মিষ্টি কুমড়া হচ্ছে। তবে মিষ্টি কুমড়া গাছে অনেক সময় মিষ্টি কুমড়া ছোট অবস্থায় হলুদ হয়ে নষ্ট হয়ে যায়। তখন কি করবেন, দু একটি যদি নষ্ট হওয়া শুরু হয় দ্রুত তুলে ফেলুন, এবং তোলা হয়ে গেলে এগুলো জমি থেকে একটু দূরে ঠিক এরকম করে মাটিতে বসিয়ে উপর দিয়ে মাটি চাপা দিয়ে দিন। এতে করে দেখবেন অন্যান্য মিষ্টি কুমড়াগুলো টিকে যাবে, কেননা এগুলো মাছি পোকার জন্য হচ্ছে। এজন্য মাছি পোকা বিরোধী ফেরোমন ট্র্যাপ ব্যবহার করতে পারেন। এবার রয়েছে মরিচ চাষ। আপনারা এই সময় অর্থাৎ মে জুন মাসের দিকে মরিচ চাষ আরম্ভ করে দিতে পারেন। মরিচ চাষ যদিও সারা বছরই হয়ে থাকে, তবে মে জুন মাসে এটি কিন্তু আপনারা জমি ফেলে না রেখে চাষাবাদ করতে পারেন। তবে মরিচ চাষের ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন ভালো জাতের মরিচ চাষাবাদ করার জন্য। দ্রুত ফলন পেতে এবং ভালো কোয়ালিটির মরিচ পেতে ভালো জাতের গুরুত্ব অনেক। এবার রয়েছে শসা চাষ। আপনারা চাইলে মে জুন মাসে ভালো জাতের শসা চাষাবাদ করতে পারেন, বিশেষ করে হাইব্রিড জাত। তবে হাইব্রিড জাতের শসার প্রচুর ফলন হয়। আপনারা চাইলে জৈব পদ্ধতি ব্যবহার করতে পারেন, আর অবশ্যই চেষ্টা করবেন জৈব সার দিয়ে চাষাবাদ করার জন্য। এতে অর্গানিক হবে এবং খরচও কম হবে দেখতে পাবেন, এবং প্রচুর পরিমাণে শসা হবে। এছাড়াও আপনারা চাইলে এই মৌসুমে অর্থাৎ মে জুন মাসের দিকে কচু চাষ শুরু করতে পারেন। পানি অর্থাৎ যেখানে পানি জলাবদ্ধ অবস্থায় সেখানে কচু চাষ ভালো হয়। তবে লতি কচু চাষ করা বেশ লাভজনক, কেননা এতে করে আপনি লতি খুব সহজে দ্রুত অর্থাৎ প্রতি সপ্তাহে তুলে তুলে বিক্রি করতে পারবেন। বেশ লাভজনকভাবে আপনি এটি চাষাবাদ করতে পারেন, এবং কম সার এবং কীটনাশক দরকার হয় বিধায় এটি কিন্তু সব কৃষকই চাষাবাদ করতে পারে। শুধু ইউরিয়া এবং টিএসপি সার দিলেই হয়ে যায়, বেশি পরিচর্যা করতে হয় না। আপনাদের নিচু জমিতে এই মে জুন মাসে চাষ করতে পারেন লতিরাজ কচু। এছাড়াও এই মাসে অর্থাৎ মে জুন মাসে চাল কুমড়া চাষের পরিকল্পনা করতে পারেন, কেননা চাল কুমড়া চাষ বেশ লাভজনক। অনেক কৃষক এটি চাষাবাদ শুরু করে দিয়েছেন অলরেডি, আর যারা আপনারা শুরু করেননি তারা অবশ্যই চাল কুমড়া চাষ করবেন। চাল কুমড়া চাষের ক্ষেত্রে জানলা পদ্ধতি ব্যবহার করতে পারেন, এবং হাইব্রিড জাতের চাল কুমড়া চাষ করলে ভিডিওতে দেখানো ঠিক এরকম প্রচুর পরিমাণে ফলন হবে। আর নিয়মিত সার ও কীটনাশক দেবেন, যাতে করে পোকামাকড় কম হয়, আর পোকামাকড় কম মানেই ফলন বেশি। এছাড়াও আপনারা চাইলে অবশ্যই এই মৌসুমে করলা চাষ করতে পারেন। ভালো জাতের যে উন্নত করলার বীজ রয়েছে সেগুলো সংগ্রহ করে বুনে দিতে পারেন এই মৌসুমে, অর্থাৎ মে জুন মাসে। আর উঁচু জমিতে এই সবজিগুলো খুব ভালো হয়। আপনাদের যাদের উঁচু জমি রয়েছে তারা অবশ্যই অনায়াসে করলা চাষের জন্য পরিকল্পনা করতে পারেন। জানলা পদ্ধতিতে করলা চাষ করুন, বেশ ভালো পরিমাণ লাভবান হবেন, পোকামাকড়ও কম হবে। এবার রয়েছে লাউ চাষ। লাউ চাষ সারা বছরই হয়ে থাকে বাংলাদেশে, তবে যাদের উঁচু জমি রয়েছে তারা অবশ্যই হাইব্রিড জাতের লাউ চাষ করতে পারেন। লাউ গাছের ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন গাছে কিছু পরিমাণ থিওভিট স্প্রে করে দেওয়ার জন্য। এছাড়াও আপনারা চাইলে এই মৌসুমে অর্থাৎ লাউ গাছে 10 থেকে 12 পাতা হয়ে গেলে কিংবা লাউ গাছ মাচায় উঠে গেলে এরকম ডগাটি কেটে দেবেন। আর এই কাটিং করলে কিন্তু প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে। এছাড়াও লাউ গাছের গোড়ার দিকে অতিরিক্ত পাতা ছেটে দেবেন। এতে করে দেখতে পাবেন গাছের গোড়ায় আলো বাতাস ভালো পাচ্ছে, এবং সেই গাছে নতুন কুশি ছাড়া শুরু হবে, এবং লাউ গাছে কিন্তু প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে। এছাড়াও এই মৌসুমে আপনারা ঢেঁড়স চাষের পরিকল্পনা করতে পারেন। মে জুন মাসে ঢেঁড়সের ভালো কোম্পানির যে বীজ রয়েছে সেগুলো নিয়ে জমি একটু আলগা করে ঠিক এভাবে নির্দিষ্ট দূরত্বে বুনে দেবেন ঢেঁড়সের বীজ। আর অবশ্যই এই বুনে দেওয়ার পরে এগুলোকে সুন্দর করে মাটি দিয়ে চাপা দিতে হবে।
এর কিছুদিনের মধ্যেই বীজ থেকে চারা বের হবে। নিয়মিত সার, সেচ এবং কিছু কীটনাশক দিয়ে দিতে পারলেই প্রচুর পরিমাণে ফলন পাওয়া সম্ভব হবে। এবার রয়েছে পটল চাষ। আপনারা চাইলে মে জুন মাসে উঁচু জমিতে পটল চাষ আরম্ভ করে দিতে পারেন। এজন্য পটলের শিকড় সংগ্রহ করুন ভালো কোম্পানির, আর অবশ্যই হ্যান্ড পলিনেশন করিয়ে দেবেন পটল গাছে ফুল আসার পরে। এতে করে দেখতে পাবেন গাছে কিন্তু প্রচুর পরিমাণে পটল হবে। আর পটল চাষের ক্ষেত্রে খুব বেশি একটা কীটনাশকের দরকার হয় না, এতে প্রচুর ফলন হয়। এছাড়া এই মৌসুমে আপনারা চাইলে টমেটো চাষ করতে পারেন। যেগুলো গ্রীষ্মকালীন টমেটো রয়েছে সেগুলো উঁচু জমিতে চাষ করা খুবই ভালো হয়। এবার রয়েছে ওলকচু চাষ। আপনারা বলেন ওলকচু চাষ করা যাবে কি না যে কোনো সময়? হ্যাঁ ভিউয়ার্স, আপনাদের বাড়ির আশেপাশে নিচু এবং ছায়াযুক্ত জায়গা থাকলে যেখানে পতিত পড়ে রয়েছে সেখানে আপনারা ওলকচুর কর্ম সংগ্রহ করে বুনে দিতে পারেন। এটি কিন্তু খুবই লাভজনক, কারণ এক্ষেত্রে বেশি পরিচর্যা করার দরকার হচ্ছে না। এছাড়াও আপনারা চাইলে মে জুন মাসে খুব সহজে একটু জমি আলগা করে নিয়ে 2-4 টাকার লাল শাক কিংবা ডাঁটা শাকের বীজ কিনে নিয়ে এসে ছিটিয়ে দিয়ে একটু পানি ছিটিয়ে দিলেই কিন্তু গাছগুলো খুব ভালো বাড়বে। এটি খুবই লাভজনক একটি চাষ, আপনারা অবশ্যই চেষ্টা করতে পারেন। এবার রয়েছে ধুন্দল চাষ। আপনারা চাইলে গ্রীষ্মকালীন এই সবজিটি এই মে জুন মাসে চাষাবাদ করতে পারেন। বিশেষ করে ধুন্দলের যে হাইব্রিড জাত রয়েছে সেগুলো অবশ্যই বীজ সংগ্রহ করে দেরি না করে এখনই বুনে দিতে পারেন। দেখবেন দ্রুত অঙ্কুরিত হবে এবং প্রচুর ফলন পাবেন। অনেকে বলেন মরিচ গাছে কম ফলন হচ্ছে কিংবা বেগুন গাছে ফুল নষ্ট হচ্ছে, তাহলে এটি দিন। এজন্য একটি ছোট কলা গাছ এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আপনারা দেখবেন কলা গাছ থাকবে, তো এই কলা গাছগুলোকে সুন্দর করে এরকম করে ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। এবং এই কলা গাছের খোসার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ উপাদান থাকে যেটি সারের জন্য বা গাছের বৃদ্ধির জন্য বেশ কার্যকরী। তো এখানে একটি পাত্রে নিয়ে এর উপরে পচার জন্য ট্রাইকোডার্মা দিয়ে দেবেন কিছু পরিমাণ। 10 থেকে 20 গ্রাম ট্রাইকোডার্মা দিয়ে এটাকে সুন্দর করে একটি পলিথিনের মধ্যে রেখে ঢেকে রাখতে হবে। ভিউয়ার্স, এভাবে ঢেকে রাখেন 1 সপ্তাহ। 1 সপ্তাহ পর আপনাদের গাছ যখন বাড়তে শুরু করবে তখন আপনারা অবশ্যই এই ট্রাইকোডার্মা দেখবেন পচে গেছে এবং সারটি তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে পচা সার, এই সারটি অবশ্যই আপনারা গাছের গোড়ায় দিয়ে দেবেন। আর এটি দিতে পারলে অন্য অন্য সার তেমন দেওয়ার প্রয়োজন হবে না। শুধুমাত্র আপনারা ডিমের খোসা গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন। এতে করে দেখতে পাবেন যে কোনো গাছে দ্রুত ফুল ফল আসছে আর গাছে কিন্তু পুষ্টির চাহিদা পূরণ হবে।